দেশ বিক্রি করেও এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পারে জনস্রোত। নির্বাচনের যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত ছড়াবে। জনগণের সরকার ছাড়া পূর্ণ সংস্কার নয় বললেন তারেক রহমান। আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, জানালেন তরুণ নেতারা। নতুন দলে যোগদানের সিদ্ধান্ত এ সপ্তাহেই জানালেন নাহিদ ইসলাম। গ্রামের ব্যবসায়ীদেরও ট্যাক্সের আওতায় আনার সুপারিশ ডিসিদের। ভালো একটি নির্বাচনের আশা উপদেষ্টাদের। 6 মাসে দুর্নীতি কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মব বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আগের চেয়ে কমেছে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, তথ্য সেনা সদরের। দেখছিলেন ক্রাউন প্রিভেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। এখন দেশের শত্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত। লালমনিরহাটের তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। প্রাণের দাবি আদায়ে সকালেই তিস্তা পাড়ে ছুটে আসেন নদী তীরের মানুষ। ফাগুনের ভরদুপুরে মানুষের ঢল নামে সমাবেশ স্থলে। তিস্তার পানি ন্যায্যতা, খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। 48 ঘন্টার এই কর্মসূচিতে অধিকার আদায়ের প্রত্যাশা তিস্তাপাড়ের হতভাগ্যদের। ভারতরা অনেক ক্ষতি করতেছে। এখন আমরা তিস্তায় আসছি, যতক্ষণ আমাদের দাবি পূর্ণ হবে না ততক্ষণ আমরা যাব না। এখানে আন্দোলন করব আমার দাবি নিয়ে। আমরা দাবি পূর্ণ না হলে আমরা বাড়ি যাব না। এখন পর্যন্ত এই তিস্তার ন্যায্য হিসাব আমরা পাবো না। যতক্ষণ পর্যন্ত তিস্তা ভাঙন রোধ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। বিকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার বন্ধু হলেও 15 বছরে এক ফোঁটা পানিও আনতে পারেনি দেশটির কাছ থেকে। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। দেশে শান্তি বজায় রাখতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব। খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন দলের নেতারা। জেগে উঠতে হবে, শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। তিস্তার 115 কিলোমিটার জুড়ে টানা কর্মসূচিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল নানা আয়োজন। কর্মসূচিতে তিস্তার স্পন্দন জেগেছে বলে দাবি আয়োজকদের। সব শ্রেণীর পেশার মানুষ, সব মানুষ এখানে এক কাতারে জমায়েত হয়েছে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক, পেশাজীবী সবাই জড়িত হয়ে গেছে আন্দোলনে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার রাতে সমাপনীতে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের যত বেশি দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত ছড়াবে। পালিয়ে যাওয়ার শক্তি, তাদের অবৈধ সম্পদ, ষড়যন্ত্রে ব্যয়ের শঙ্কাও জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। ছবিগুলো আমাদের কাছে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে আমরা বিএনপি পরিবার এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবে। কেন দ্রুততম সময়ে নির্বাচন জরুরি তার ব্যাখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন, সেই নির্বাচনের পথে সব বাধা দূর করতে দেশপ্রেমিক জনগণের ঐক্যের বিকল্প নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যারা দেশের পক্ষে কথা বলে, যারা দেশের মানুষের পক্ষে কথা বলে, অধিকাংশ বিদেশিদের হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আমরা বলতে চাই, বাম বা ডান নয়, মধ্যপন্থী ভাবধারায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক পরিচয়কে বাদ দিয়ে সাম্য, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সকল মানুষের দল গড়তে চান তারা। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দায় ও দরদের রাজনীতি হবে দলটির প্রধান লক্ষ্য। মহিবুল্লাহ মহিবুর রিপোর্টে বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের একাংশের নেতৃত্বে গত 8 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এটি যে পরবর্তীতে রাজনৈতিক দলে রূপ নিতে যাচ্ছে তার আভাস ছিল সেদিনই। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। 47 সালের পাকিস্তান আন্দোলন গতানুগতিক ধারার বাইরে এসে কেমন হতে যাচ্ছে নতুন দল? সংগঠনটির নেতারা বলছেন, তারুণ্য নির্ভর এই দলটি হবে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। একটি মধ্যপন্থী দল বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি, যে মধ্যপন্থী দল একটি বিগ টেন পার্টি বা বিগ আমব্রেলার পার্টি, যেখানে সব ধরনের মানুষই থাকবে, যাদের এই বাংলাদেশের জন্য তারা কাজ করবে। আমরা কোনো আদর্শিক বাইনারির মধ্যে যাব না। আমরা দুটো শব্দ বলে থাকি, দায় ও দরদের রাজনীতি। এই জনগণ বা জনপদের মানুষের প্রতি আমাদের দায় আছে, দরদ আছে। আমরা সে ব্রিটিশ শাসন থেকে হলো হিন্দু মুসলিম অথবা ডান বাম, এই যে একটা বাইনারি জিনিসটা দাঁড় করিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, এবং মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা এটাতে এখনো বদ্ধ হয়ে আছি। ফলত এই 24-এর যে গণ অভ্যুত্থান কোনো পরিচয় ছাড়া কিন্তু মানুষ অভ্যুত্থানে এসেছিল। যে দফা দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই লক্ষ্যে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলটাতে কাজ করব। যে রাজনৈতিক দলগুলোর আদর্শগত অভ্যাস এবং আদর্শগত স্ট্যান্ড ভিত্তি আসলে বাংলাদেশের রাজনৈতিক যে পরিমণ্ডল সেটাকে যথেষ্টই ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে নানান ধরনের আদর্শের জায়গা হবে, নানান ধরনের মতাদর্শ এবং মতাদর্শিক পার্থক্য যাদের থাকবে তাদেরও জায়গা হবে, ধর্মভিত্তিক পার্থক্য এবং ধর্মভিত্তিক যে জীবন ধারণ, সব ধরনের ধর্মের জায়গা হবে এখানে। কারা থাকছেন দলটির শীর্ষ পদে এখনই জানাতে চান না জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলছেন, তরুণদের প্রাধান্য থাকলেও দলে থাকবেন অভিজ্ঞরাও। এই রাজনৈতিক যাত্রায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে পাশে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা বলে থাকি যে ৭১-এর যে
মানুষের মুক্তির যে লড়াইটা ছিল সেটা 72 সাল থেকে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আমরা 24-এ এসে সেই 71-এর যে লড়াইটা ছিল গণমানুষের মুক্তির লড়াই, সেটাকে আমরা আরও বেশি উদ্ভাসিত করেছি সবার সামনে। ফলত এখানে 24 এবং 71-এ যারা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করতেছে বা করার প্রশ্নগুলো তুলছে, আমরা ওই জায়গা থেকে বলি যে এরকম কোনো সংশয় বা দ্বিধা থাকা উচিত না, বরঞ্চ আমরা বলি 47 সাল, 71, 90, 24 একই ধারাবাহিক লড়াইয়ের অংশ এবং সে 71-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই লড়াইটার রিক্লেমেশন যে প্রজেক্ট, সেটাই 24-এ এসেছে আমাদের সবার সামনে। রাজনৈতিক দল যারা এখন আসছে তারাও আসলে রাজনৈতিক দলের জায়গা থেকে এই বিচার এবং সংস্কারের প্রশ্নটাকেই প্রাধান্য করবেন, কিন্তু নির্বাচনের প্রসঙ্গ অবশ্যই এখন এটা প্রাসঙ্গিক থাকবে, কিন্তু বিচার এবং সংস্কারের সাথে কোনোভাবে এটাকে কনফ্লিক্টিং অবস্থায় বা মুখোমুখি অবস্থানে নেওয়া যাবে না। তো আমরা মনে করি যে নির্বাচনের যে প্রসঙ্গ, আমরা মনে করি যে এই বিচার সংস্কার এই কাজগুলো করতে থাকলেই আমরা দেখতে পাবো যে গণপরিষদ নির্বাচন কি পরিমাণে জরুরি হয়ে ওঠে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই হিসেবে দ্রুতই নির্বাচনে লড়তে হবে জাতীয় নাগরিক কমিটিকে। নির্বাচনে কতগুলো আসনে প্রার্থিতা দেওয়া হবে তা এখনই স্পষ্ট করতে পারছেন না এই সংগঠনটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নতুন দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার আগে কিংবা প্রকাশের আগে অনুমান নির্ভর যে তথ্য ছড়ানো হচ্ছে সেটি ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা জানান। অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমিও আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। দলের পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন। এটি হবে মধ্যপন্থী, আদর্শিক রাজনীতির বাইরে গিয়ে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতির বিষয়টি নিশ্চিত করবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়কে প্রাধান্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করবে। 52 ভাষা আন্দোলন, 66, 69-এর আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে নতুন রাজনৈতিক দলে। সমন্বয়ক বাকের আরও জানান, লেজুরবৃত্তি রাজনীতি করবেন না তারা, ইন্টারনাল চাঁদা দিয়েই পরিচালিত হবে সংগঠনটি। আগামীকাল পর্যন্ত নতুন ছাত্র সংগঠনের বিষয়ে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ চলবে অনলাইন অফলাইন। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং 47, 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। জনমত জরিপ চলছে, জনমত জরিপের ভিত্তিতে আমাদের অগ্রগতি সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তটি নিব। এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন যে দলের নাম কি হতে পারে, এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে। এই বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভোট নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত 16 বছর শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতাদের গুম খুন করা হয়েছে। এসব গুম ও খুনের মামলার আসামিদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 75 সালে বাকশাল কায়েম করে শেখ মুজিব আওয়ামী লীগকে ধ্বংস করেছিল, আর শেখ হাসিনা স্বৈরাচার কায়েম করে দিল্লি পালিয়ে পুরো দলকে কবর দিয়েছে। বিকেলে কক্সবাজার জেলা বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। বিকেলে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই চারজন লোকের জন্য পুরো বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে একটি মহল।
ওই মহলটি নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে তার অভিযোগ। বিকেলে ঢাকা দক্ষিণ চকবাজার থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মশালায় এসব কথা বলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরো জানাচ্ছেন শুভ খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সে নির্দেশনা মেনে বিএনপি নেতাকর্মীরা থানায় থানায় ৩১ দফা কর্মশালার আয়োজন করে চলছে অনেক আগে থেকেই। সোমবার বিকালে রাজধানীর চকবাজার থানা বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মশালার অনুষ্ঠান হয়, যেখানে ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল বৃহৎ দল, আমি বলি এটা একটা মহাসাগর। তো এখানে কিছু ২-৪ জন লোকের জন্য পুরো দলকে যে একটা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার যে অপচেষ্টা, ৫ তারিখের পরে আমাদেরই সাথে যারা লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই আবার এখন আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি। মানে তারা নিলে হাদিয়া আর অন্য কেউ নিলে চাঁদা, এই ধরনের একটা বিষয় চলে আসছে। তা আমি আপনাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা এখন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এটার মাধ্যমে তারা মনে করছে যে তারা বিএনপির জনপ্রিয়তাকে ধস নামাতে পারবে এবং আমাদের আসন সংখ্যা এবং আমাদের ভোট কমাতে পারবে। বাংলাদেশের ইতিহাসে কোন দল রয়েছে যেখানে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়ে প্রায় ২,০০০-এর মতো নেতাকর্মীকে শোকজ করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। ৩১ দফা নিয়ে আলোচনা করেন বিএনপির মহানগরের নেতারাও। আধুনিক রাষ্ট্র মেরামতের যেই সনদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সনদ, কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিষয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে সকলকে শিক্ষা দিবেন। এর জন্য প্রয়োজনে থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছোট ছোট আকারে কর্মশালা হবে। সেখানে স্বল্প সংখ্যক মানুষ হলেও তাদেরকে আপনার শিক্ষা দেবেন। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার ভিত্তিতে দেশ গঠন করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশে উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে। বিকেলে রাজধানীর বাড়িধারায় কসমস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ইইউ সম্পর্ক শীর্ষক এক সভায় এ কথা জানান সংস্থাটির অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সংস্কার কমিশন ভালো কাজ করছে উল্লেখ করে মিলার অন্তর্বর্তী সরকারকে সংস্কারে সহায়তার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের পাশে থাকবে ইইউ। এছাড়া বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতার কথা জানায়। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশিদের জন্য সম্মানজনক মাইগ্রেশন চায় উল্লেখ করে তিনি বলেন, ইউরোপের শ্রমবাজারে স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে, তবে সম্মানজনক ও বৈধ মাইগ্রেশন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ প্রতিবছর ইউর বাজারে $23 বিলিয়ন রফতানি করে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক উত্তরণের সময় ইইউ বাংলাদেশের সঙ্গে আছে। ভিক্ষা নয়, শর্ত মেনে দাতাদের কাছ থেকে টাকা আনা হয় বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে শর্তের বিষয়টিও নিজেদের মতো মানা হয় জানিয়ে বলেন, ভ্যাট ট্যাক্সের বোঝা না চাপিয়ে রাজস্ব আদায় আওতা বাড়ানো হবে। এদিকে ভালো বা খারাপ যে কোনো নির্বাচন প্রশাসনের হাত দিয়ে হয় মন্তব্য করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশা করছেন প্রশাসন এবার একটি ভালো নির্বাচন করবে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মতবিনিময় শেষে এসব কথা জানান তারা। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গুরুত্ব পায় দেশের চলমান পরিস্থিতি, অর্থনীতি ও আগামী জাতীয় নির্বাচন। মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, চিকিৎসক ও পল্লী ব্যবসায়ীদের করের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ঋণ প্রসঙ্গে বলেন, অর্থ পাবার বিষয়টি জুনের বোর্ড সভায় সিদ্ধান্ত হবে। আইএমএফ এর নেগোসিয়েশনটা হয়েছে এবং ওরা একটা বোর্ড, আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তারা করছেন। আমি একটা জিনিস বলি, আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে দিয়ে আসছি সব টাকা পয়সা। আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললেই আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনৈতিক অবস্থা
মোটামুটি ভালো। মার্চ একটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে। জুড়ে স্যার? হ্যাঁ জুড়ে একসাথে হলে আমরা দুটো একসাথে কম্বাইন, যে অনেক ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। ওরা আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স দেয়। ডিসির আইডেন্টিফাই করতে পারে, একটা বড় ডিটেল শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলো আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমার নেটটা বাড়ে, এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি। এর আগে প্রথম সেশনে অংশ নেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, রমজানকে সামনে রেখে মার্চ এপ্রিলে 3 লাখ টন চাল দেওয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। এই দেশের যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, আমি ভালো ফল পাবো। জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় শেষে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা জানান, দুর্যোগের সহায়তা সামগ্রী এখন থেকে স্থানীয় প্রশাসন কেনাকাটা করবে। জানান, জুলাই অধিদপ্তর এ মাস থেকেই কার্যক্রম শুরু করবে। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করলে পরের সরকারকেও এর কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিসিরা অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা, যেটা বলে অনেক মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধা হয়ে আসছে, প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব এবং সেই নিরিখে যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে, আমরা তো এটা সরকারিভাবে অধিদপ্তর করা হয়েছে। এর পরবর্তী সিদ্ধান্ত যারা আসবেন পরবর্তী নির্বাচিত হয়ে, তারাও তো জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন। আমরা আশা করছি যে এইটা তারাও রক্ষা করবেন, কারণ এরাও তো দেশ এবং জাতিকে এই মুক্তির জন্য, আমাদের বৈষম্য থেকে মুক্তির জন্য উৎসর্গ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন শিল্প, গণপূর্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে নয়। দুর্নীতি কমলে সব সমস্যার সমাধান হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। সব জনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারা কিসের জন্য মব করে সেটা দেখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে যেভাবে আইনের আওতায় এনেছে তা আগের 53 বছরেও হয়নি। মিডিয়া দুর্নীতি নিয়ে নিউজ করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব ক্ষেত্রে পুলিশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে আগের চেয়ে চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইয়ের ঘটনা কমেছে বলে জানিয়েছে সেনা সদর। এক ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম জানান, গত 50 দিনে 2142 জন অপরাধীকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সোমবার দুপুরে সেনা সদরে গেল 50 দিনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। কথা বলেন দেশের সার্বিক অপরাধ দমনে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে। নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিফিংয়ে জানানো হয়, 50 দিনে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে 172টি, গ্রেফতার করা হয়েছে 334 জন মাদক ব্যবসায়ীকে। 42টি বিশৃঙ্খল পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয় মোট 2142 জনকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। বিগত 50 দিনে অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল সহ
বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত 50 দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর বনানীতে ডাকাতির ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগ নিয়েও সেনা সদরের বক্তব্য তুলে ধরা হয়। জানানো হয়, অভিযোগ প্রমাণিত হলে সেনা আদালতেই এর বিচার হবে। বিচ্ছিন্ন দুটো ঘটনার কথা আপনি বললেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। পার্বত্য এলাকায় কুকিচিনের দৌরাত্ম্য কমানো গেছে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। গতকালকেও 2টি ক্যাম্প, কুকিচিনের 2টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি। তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 11টি বম পরিবারের 81 জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে। বান্দরবানের লামা থেকে অপহরণের শিকার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কেউ 22 সংখ্যা বলেছে, আমাদের পরিসংখ্যান অনুযায়ী 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী স্বৈরাচার শাসন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসরদের রেখে পরিপূর্ণ সংস্কার সম্ভব নয়। দুপুরে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা বিএনপি আয়োজিত কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি আরো বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে তা সফলতা পায়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, খাদে পড়তে যাওয়া অর্থনীতি এখন মোটামুটি স্থিতিশীল হয়েছে, তবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এখনো অনেক চ্যালেঞ্জের মধ্যে। রাজধানীতে পিআরআই কার্যালয়ে উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরো বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া অর্থনীতির প্রকৃত চিত্র মানুষের ধারণার চেয়েও খারাপ ছিল। সেখান থেকে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা চলছে। অর্থ উপদেষ্টার ধারণা, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি বেশি হবে না, তবে খাদ্যে সরবরাহে কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায় না মন্তব্য করে তিনি বলেন, রাজস্ব আহরণ জনপ্রিয় কাজ নয়, তবে দেশ চালাতে রাজস্ব আহরণ করা ছাড়া কোনো উপায় নেই। জুলাই আন্দোলনে রাজধানী উত্তরায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এছাড়া উত্তরা গাজীপুর এলাকার আরও 5 আওয়ামী লীগ নেতাকেও গ্রেফতার দেখানো হচ্ছে। সাবেক মেয়র আতিককে ডিবি অফিস থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে 2টি প্রিজন ভ্যানে অন্য 5 আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 9 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এই আসামিদের মানবতা বিরোধী মামলায় গ্রেফতার দেখাতে গত 11 ফেব্রুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটা ডেস্ক রিপোর্ট। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানান। বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান NID এর ডিজি হুমায়ুন কবির বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে তা সঠিক না ভুল বিষয়টি নির্বাচন কমিশন থেকেই জানানো হবে। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। সন্ধ্যায় চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় রমজানের দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, ২০ বছরের পুরনো বাস উচ্ছেদ করতে গিয়ে লক্করঝক্কর বাসগুলো রাতারাতি গোলাপি রং ধারণ করে চালাতে গিয়ে নগর জুড়ে প্রতিদিন গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। মৎস্য অধিদপ্তর ও বিজম্যান মিডিয়া লিমিটেডের আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফিশারিজ এন্টারপ্রেনার সামিট। সংবাদ সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেছে, বাংলাদেশে মৎস্য খাতকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করতে সরকারি বেসরকারি মৎস্য খাত নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন, বাণিজ্যিক ক্ষমতা বৃদ্ধি উপায় সহ মৎস্য খাতের বিভিন্ন পেশাজীবী মানুষের পদচারণায় মুখর থাকবে এই সামিটটি। ডিআরইউতে কুকারিজ উপহার দিল ট্যাপ ট্যাপ সেন্ড। এতে প্রধান অতিথি ছিলেন ট্যাপ ট্যাপ সেন্ডের কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এফডিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিআইইউ এর সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ সহ-সভাপতি গাজী আনোয়ার, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সহ আহ্বায়ক জিয়াউর হক সবুজ সহ অন্যরা। চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগের বার্ষিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ওসমান জামান মিলনায়তনে। বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। তার আগে ক্রাউন সিমেন্ট সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ বিক্রি করেও এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পারে জনস্রোত। নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত ছড়াবে। জনগণের সরকার ছাড়া পূর্ণ সংস্কার নয় বললেন তারেক রহমান। আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, জানালেন তরুণ নেতারা। নতুন দলে যোগদানের সিদ্ধান্ত এ সপ্তাহেই জানালেন নাহিদ ইসলাম। গ্রামের ব্যবসায়ীদেরও ট্যাক্সের আওতায় আনার সুপারিশ ডিসিদের। ভালো একটি নির্বাচনের আশা উপদেষ্টাদের। 6 মাসে দুর্নীতি কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মব বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আগের চেয়ে কমেছে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, তথ্য সেনা সদরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।